মানুষের কাছে বেশি পৌঁছানো যায় সেই চেষ্টা করছি। কম বয়সী নতুন ভোটারদের কাছে, বন্ধুদের কাছে যত বেশি পৌঁছানো যায় তার চেষ্টা করছি। সাধারণ মানুষের কথা যত ছোট্ট ছোট্ট কথায় সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরা যায় তার চেষ্টা করছি। বেশ, মানে গরমের তাপ বাড়ছে, সেরকমভাবে রাজনৈতিক উত্তাপও বোধহয় বাড়ছে। তো এইরকম একটা হাই ভোল্টেজ ইলেকটোরাল ফাইট, সেখানে ঠিক কোন কোন ইস্যু নিয়ে তুমি মানুষের সামনে যাচ্ছ? মেজর ইস্যু বেকারত্ব, এর চেয়ে বড় কোনো ইস্যু হতে পারে না। বেশ, মেজর ইস্যু বেকারত্ব। ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, যে দেশে এত নিউ জেনারেশন কম বয়সী ছেলেপুলেরা রয়েছি আমরা, সেই দেশের এত বড় মানব সম্পদ, হিউম্যান রিসোর্স এত বেশি, সেখানে বেকারত্ব একটা ভয়ঙ্কর সমস্যা, জ্বলন্ত সমস্যা। এবং এটা গোটা পশ্চিমবাংলার সমস্যা, গোটা দেশের সমস্যা। এখানে আমাদের কথা হচ্ছে, বিজেপির সরকার কেন্দ্রে তারা বলেছে 2 কোটি করে চাকরি দেব, তারা ফেল করেছে, সেটা দিতে পারিনি। রাজ্যের সরকার বলেছিল বছরে ডবল ডবল চাকরি হবে, একটা নয় ডবল ডবল কর্মসংস্থান হবে, সেটাও করতে পারিনি। ফলত সামগ্রিকভাবে মানুষ খুব বিরক্ত। আরও বিরক্ত তার কারণ হলদিয়া শিল্পাঞ্চল। এই হলদিয়া শিল্পাঞ্চলটা সিপিআইএমের আমলে, বামফ্রন্টের আমলে আমরা হাতে ধরে তৈরি করেছিলাম। হলদিয়াতে কিন্তু হলদিয়া বন্দর আর আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ছাড়া আর কিছু ছিল না। কিন্তু তারপর হলদিয়া পেট্রোকেমিক্যালস হতে পারে বা মিৎসুবিশি হতে পারে, একের পর এক কোম্পানি, সেটা কিন্তু আমাদের হাত ধরে আসে। সিপিআইএম বা লেফট ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে, বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে সামগ্রিকভাবে যে শিল্প কলকারখানা যা ছিল, এইচডি এর মাথায় যেদিন থেকে শুভেন্দু অধিকারী বসেছেন, সেদিন থেকে কিন্তু শিল্পে মন্দা, শিল্পে খরা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। একের পর এক কোম্পানি চলে গেছে, সর্বশেষ এবিজির মতো এত বড় একটা কোম্পানি চলে গেছে। ফলে মানুষের মধ্যে একটা ম্যাসিভ জায়গা কাজ করছে যে হলদিয়াকে বাঁচাতে হবে। এবং এই সুরেই আমরা স্লোগান লিখেছি, দেওয়ালে লিখেছি, মানুষকে আশ্বস্ত করছি, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন। শিল্পায়ন ব্যতীত চাকরি সম্ভব নয়, চাকরি ব্যতীত সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বেশ, তুমি যেটা স্লোগান বললে, বা আমি যদি এটাকে ক্যাচলাইন বলি, যে জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে উন্নয়ন, রেসপন্স কিরকম পাচ্ছ? খুবই ভালো, খুবই পজিটিভ রেসপন্স। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে, এই পজিটিভ কথা আমরা ছাড়া কেউ বলছে না। তৃণমূল বিজেপি কাদা ছোড়াছুড়ি করছে বেসিক্যালি, যে তুই চোর, ও বলছে তুই আরো বড় ডাকাত। আমাদের কথা হচ্ছে মানুষের জন্য তুমি কি করতে পারবে। পেট্রোলের দাম 105 টাকা, ডিজেলের দাম 91 টাকা, রান্নার গ্যাসের দাম প্রায় 1050 টাকা। সামগ্রিকভাবে এই গোটা বিষয়টাতে মানুষ খুব বিরক্ত প্রকাশ করছে। এখান থেকে সেই অল্টারনেটিভটাকে এখানে কে বা কারা সেই অল্টারনেটিভটাকে দিতে পারবে, সেইটা একটা বিষয়, যে তুমি কি ব্যতিক্রমী কি দিতে পারবে বলো। সেখান থেকে দাঁড়িয়ে আমরাই কেবলমাত্র পজিটিভ কথা বলছি, কিন্তু আমরাই বলছি যে জিনিসপত্রের দাম কমাতে হবে। সেখানে সরকারের যে আগে একটা নিয়ন্ত্রণ ছিল পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে, সেটাকে ফেরাতে হবে। যদি তা না হয় আরও সর্বনাশ হবে। চাকরির ক্ষেত্রে যে পলিসি, সেই পলিসিকে চেঞ্জ করতে হবে। তুমি যদি না পলিসিকে চেঞ্জ করতে পারো, ব্যাপকভাবে কিছু যদি পরিবর্তন করতে না পারো, তাহলে তুমি বেকার যুবকদেরকে অ্যাড্রেস করতে পারবে না। বেকারত্বের ইস্যুকে তুমি কিছুটা অন্তত কমানো, সেই কাজও করতে পারবে না। বেশ, মানে তোমার বক্তব্য শুনে তোমাকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে, কিন্তু একটা হেভিওয়েট কেন্দ্র, একদিকে অভিজিৎ গাঙ্গুলি, আরেকদিকে দেবাংশু ভট্টাচার্য, তো এত কনফিডেন্স কি শুধুমাত্র মানুষের রেসপন্সের উপরে ভিত্তি করে, না অন্য কোনো আরেকটা কোনো তুরুপের তাস আছে? আমি আছি, এটাই অনেক বড় কথা। বেশ, আমি আছি, আমার কাঁধে লাল ঝান্ডা আছে, পিছনে এত মানুষজন প্রচারে আছেন, এত মানুষজন বলছেন আমরা আছি, লড়ো, শুধু লড়াইটা ছেড়ে দিয়ে যেও না। এর চেয়ে বেশি আর কী চাই। তৃণমূল আর বিজেপির প্রার্থীরা যখন যাচ্ছে, তাদের 3-4 গাড়ি কনভয়ে যায়, সাথে 2 গাড়ি পুলিশ যায়। আমি সহজে অ্যাক্সেসেবল। রাস্তায় ডাব খেতে দাঁড়ালেও লোকেদের সাথে দাঁড়িয়ে গল্প করি, আমি চা খেতে দাঁড়ালেও গল্প করি। ফলে তো এত সহজে অ্যাক্সেসেবল একজন, মানুষের সাথে এত মিশছি, এত ডেলি এত প্রচার কর্মসূচির মধ্যে থাকছি, সেখান থেকে এমনি আরও কনফিডেন্ট। এবং এই কনফিডেন্সের আরও একটা অন্যতম কারণ, মানুষকে না তৃণমূল বিজেপি যতটা বোকা মনে করছে, মানুষ অত বোকা নয়, মানুষ চালাক। এবং মানুষ এই চালাকিটা মাধ্যমে মানুষ কিন্তু এদের চালাকিটা ধরে ফেলেছে তৃণমূল এবং বিজেপির, যে তোমরা দল বদলের রাজনীতি করে
আসলে তুমি মোদি দিদি গোপন বোঝাপড়া করে দিল্লিতে মোদির সরকার, রাজ্যে দিদির সরকারকে তুমি টিকিয়ে রাখতে চাইছো। তুমি কোনো একটা দুর্নীতির ইস্যুকে তুমি অ্যাড্রেস করছো না, তুমি বাজার গরম করছো। সিম্পলি এই বাজার গরম করে বাইনারি পলিটিক্স করার চেষ্টা করছো, যে তৃণমূলের বিরুদ্ধে রাগ হলে বিজেপিকে ভোট দাও, আর বিজেপির বিরুদ্ধে রাগ হলে তৃণমূলকে ভোট দাও। এটা মানুষ ভাঙবে এবার। এবং এই যে তুমি যে বললে মানুষের সাথে এত ক্লোজলি মিশছো, একটা কোনো মানে এরকম কোনো ঘটনা তোমার মানে ক্যাম্পেনে, প্রায় তো 1 মাসের উপর ক্যাম্পেন করছো, যেটা তোমাকে খুব নাড়িয়েছে বা তোমাকে অ্যাজ আ ক্যান্ডিডেট খুব স্পর্শ করেছে, যদি মানুষ তোমাকে জেতান এখান থেকে, তুমি সেই এই বিষয়টা নিয়ে কাজ করবে, বা এরকম কোনো ঘটনা, এরকম একটা সিঙ্গেল ইনসিডেন্ট? একদিন খুব মনে লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে আমি হলদিয়াতে প্রচার করছিলাম। হলদিয়া যে ফেরিঘাট, সেই ফেরিঘাট ওপারে নন্দীগ্রাম, এপারে হলদিয়া। দিনটা বৃহস্পতিবার ছিল। ওপার থেকে সকালবেলা থেকে দেখছি ওপার থেকে পিলপিল করে কম বয়সী ছেলেপুলেরা আসছে, কম বয়সীরা আসছে, পরিবার নিয়ে যাচ্ছে, পিঠে বড় বড় ব্যাগ। তা আমি প্রচার করছিলাম, প্রচার করতে করতে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছেন আপনারা। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম বৃহস্পতিবার দিন আনন্দ বিহার এক্সপ্রেস ছাড়ে হলদিয়া থেকে, যে ট্রেনটা হলদিয়া থেকে দিল্লিতে যায়। নন্দীগ্রামের ছেলেমেয়েরা, হলদিয়ার ছেলেমেয়েরা, তারা দিল্লিতে কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, মাইগ্রেটেড লেবার হয়ে। তার কারণ তারা বুঝতে পারছে, বা তাদের হাতে যে এই জেলায় চাকরি নেই, রাজ্যে চাকরি নেই, কাজের সংকট। এটা আমার সিরিয়াসলি খুব মনে লেগেছে, এবং আই এম ভেরি মাচ কনফিডেন্ট যে এখানে জেতবার পরে আমাদের যে বয়স, এই বয়সের ছেলে মেয়েদেরকে যদি কিছু সুরাহা দিতে না পারি, তাহলে রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ এমনি রাজনীতি করে বাজার গরম করবার জন্য আরও অনেক রাজনীতিবিদরা আছে, আরও অনেক রাজনৈতিক দল আছে। যদি কম বয়সীদের বেকারত্বের সমস্যাকে যদি না অ্যাড্রেস করতে পারি, দিল্লিতে যদি না আওয়াজ তুলতে পারি, তাহলে রাজনীতিতে থাকাই উচিত না, বেকার।